দায়িত্ব নেওয়ার পর জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সহযোগিতা চাইলেন বাংলাদেশ বিনির্মাণের। প্রায় 10 মিনিট দৈর্ঘ্যের এই বক্তব্যের শুরুতেই তিনি আহ্বান জানান দেশবাসীর উদ্দেশ্যে যে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তথা দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে পাহাড়ে কিংবা সমতলে বসবাসকারী এই দেশ আমাদের সবার। তারেক রহমান মূলত 4টি বিষয়ে তার বক্তব্যে জোর দিয়েছেন। প্রথমত, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণ। রমজানে বাজার নিয়ন্ত্রণ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, পানি, গ্যাস এবং যানজট নিরসনের উপরও তিনি জোর দেন। একই সঙ্গে আহ্বান জানান যেহেতু বৃহস্পতিবার থেকে রমজান শুরু হচ্ছে, রমজানের পবিত্রতা রক্ষার স্বার্থে এই মাসটিকে ব্যবসায়ীরা যেন মুনাফা লাভের মাস বানিয়ে না ফেলেন। তিনি বলেছেন যারা বিএনপিকে ভোট দিয়েছেন কিংবা দেননি অথবা কাউকেই ভোট দেননি, এই সরকারের প্রতি তাদের সবার অধিকার সমান। বিএনপি সরকার বিশ্বাস করে দলমত, ধর্ম, দর্শন যার যার, কিন্তু রাষ্ট্র সবার। দর্শক, প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের আরও বিস্তারিত থাকবে আমাদের প্রতিবেদনে। এ পর্যায়ে আমরা আলাপে যেতে চাই। এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক মেহেদী হাসান পলাশ এবং রাজনীতি বিশ্লেষক অধ্যাপক ডক্টর আনিসুর রহমান। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে সময়টা দেওয়ার জন্য। আমি অধ্যাপক আনিসুর রহমান আপনার কাছে আসতে চাই। প্রথমত এমন একটা সময় প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যে দিনটাতে আসলে রমজানের চাঁদ দেখা গেল এবং পরদিন থেকে রোজা শুরু হলো। এবং আমরা জানি রোজার এই সময়টাতে রীতিমতো মুনাফা লোভী ব্যবসায়ীদের, অসাধু ব্যবসায়ীদের একটা উৎসব শুরু হয়ে যায়। আমরা জানি দীর্ঘদিন ধরে বাজারে অনেক বড় বড় সিন্ডিকেট তৈরি হয়েছে। শুরুতেই জানতে চাই, আহ্বান তো প্রধানমন্ত্রী তারেক রহমান করতেই পারেন, কিন্তু বাস্তবায়ন কতটা কঠিন? এই শক্ত সিন্ডিকেট ভেঙে রমজানের বাজার আসলে কিভাবে নিয়ন্ত্রণে রাখা যায়? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমিও শুনছিলাম প্রধানমন্ত্রীর ভাষণটি, এবং রমজান মাসে বাংলাদেশের যে ট্র্যাডিশন সেটা হলো যে আমাদের এখানে একটি অসাধু সিন্ডিকেট এবং ব্যবসায়ীরা এক ধরনের আপনার দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দেয়, এটা নেচার। কিন্তু মুসলিম বিশ্বের অন্যান্য দিকে যদি আপনি তাকান, দেখবেন যে রমজানে যত বেশি পরিমাণে ছাড় দেওয়া যায়, যত বেশি পরিমাণে মুনাফা কম করা যায়, সেটা একটা অ্যাপ্রোচ আছে। কিন্তু আমাদের দেশে আনফর্চুনেটলি এটা ডিফারেন্ট। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী এটাকে সুন্দর করে ট্রেস করেছেন যে আসলে এটা আমাদের একটা সংকট, এখান থেকে উত্তরণ করতে হবে। এবং সেখানে তার ভাষণের মধ্যে এক ধরনের ওয়ার্ন আছে, এক ধরনের নিষেধাজ্ঞা আছে, এক ধরনের সতর্ক বাণী আছে, তিনি সতর্ক করেছেন। তার এই ভাষণের পর থেকে তিনি নিশ্চয়ই কালকের পর থেকে, আজকের রাতের পর থেকে তিনি বাজার মনিটরিং একটা সেল করবেন বা আইন শৃঙ্খলা বাহিনীকে তৎপর করবেন, যাতে করে অসাধু সিন্ডিকেট, অসাধু ব্যবসায়ী এবং যারা মধ্যস্বত্বভোগী আছে, যারা বিভিন্ন অ্যাক্টর আছে, যে সমস্ত অ্যাক্টরগুলোকে একটা চক্র আছে, যারা চক্রটাকে বাজার সিন্ডিকেট বলে, এই বাজার সিন্ডিকেটের বাজার দখল করতে চায়, এদের ব্যাপারে কিন্তু একটা কড়া মেসেজ দিয়েছেন। এবং এই মেসেজ এবং পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনী যদি ডেপ্লয় হয়, এবং আপনাকে ধরবেন যে এটা একটা রাজনৈতিক সরকার, এবং রাজনৈতিক সরকারের সদিচ্ছার উপর রাষ্ট্রের অনেক কিছু নির্ভর করে। সুতরাং সদিচ্ছাটা মাননীয় প্রধানমন্ত্রী এক্সপ্রেস করেছেন, এবং এটার দায়িত্ব হবে সবগুলা অ্যাক্টর যারা আছেন, যেমন ধরেন ব্যবসায়ী, যারা মধ্যস্বত্বভোগী, যারা হচ্ছেন সিন্ডিকেটের সাথে সম্পৃক্ত, এরা কিন্তু সতর্ক হবেন। সাথে সাথে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি প্রধানমন্ত্রীর এই বক্তব্যটাকে ওন করেন এবং অ্যাপ্লাই করেন, তাহলে বাজারে সিন্ডিকেট কি দূর করা সম্ভব। এবং আমরা মনে করি মুসলমান হিসেবে আমরা রোজাটাকে পবিত্র জায়গায় রাখবো এবং এই ধরনের অসৎ চক্র থেকে আমরা রক্ষা পাবো। চমৎকার। আমি আসলে এই জায়গা থেকেই পরবর্তী আলাপটা শুরু করতে চাই। মেহেদী হাসান পলাশ, আপনি দেখেছেন যে পত্রপত্রিকা, গণমাধ্যমে আমরা যখন প্রতিবেদন তৈরি করতে যাই, সাধারণ মানুষের ভোগান্তির বিষয়টাকে যখন আমরা সামনে আনি, গেল প্রায় মাসখানেক ধরে একটা বিষয় সবচেয়ে বেশি আমরা শুনতে পাচ্ছি, বিভিন্ন এলাকায় আসলে গ্যাসের সংকট এবং কোনো জায়গায় বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে। এবং আজকে আমরা দেখলাম প্রধানমন্ত্রী তারেক রহমান তার বক্তব্যের মধ্যে 3টি বিষয়, অর্থাৎ গ্যাস, পানি, বিদ্যুৎ, 3টাকেই আসলে অ্যাড্রেস করেছেন। এবং রমজানের এই সময়টা তো বটে, সার্বক্ষণিকভাবে নিরবচ্ছিন্নতার দিকে তিনি নজর দিয়েছেন। 180 দিনের, এর আগে সকালে তিনি মন্ত্রিসভার বৈঠকে বলছিলেন যে 180 দিনের একটা পরিকল্পনাও নিয়েছে সরকার। প্রথমত উদ্যোগটা নিয়ে আপনার পর্যবেক্ষণ জানতে চাই, কারণ বিদ্যুৎ গ্যাসের যে সংকট, সেটা কতটা ইচ্ছাকৃত ছিল আর কতটা বাস্তবতা ছিল, এই তথ্য এখন পর্যন্ত আমাদের হাতে নেই। সেই জায়গা থেকে কাজ শুরু করা কতটা জটিল? ধন্যবাদ আপনাকে এবং যারা দর্শক সবাইকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা। আপনি যেই বিষয়টা বলেছেন সেটা আসলেই
একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে আমাদের রমজান মাস শুরু এবং নতুন সরকারের কার্যক্রম শুরু হলো একই দিনে। তো সেই জায়গা থেকে আজকে এটা নতুন সরকারের জন্য অত্যন্ত চ্যালেঞ্জের একটা ব্যাপার, কারণ সরকার এখন পর্যন্ত সরকারকে তো গুছিয়ে নিতে কিছুটা সময় লাগবে, বিভিন্ন জায়গাগুলো চিনতে, বিভিন্ন পকেটগুলো চিনতে, কোথায় কোথায় অর্থাৎ সরকারের মেকানিজমের উপরে নিয়ন্ত্রণ নিতে এবং সেটাকে চিনতে যেমন সময় প্রয়োজন, ঠিক তেমনি ভাবে এই যে সমস্ত সিন্ডিকেট গুলো হয় বা সিন্ডিকেট গুলো যেটা করে সেটাও কিন্তু মানে ফাইন্ড আউট করা এবং সেটা নিয়ন্ত্রণ করাও কিন্তু একটা সময় সাপেক্ষ ব্যাপার, হুট করে সেটা সম্ভব হয় না। তবে যেহেতু মাননীয় আমরা নতুন সরকার এসছে, নতুন সরকারের প্রধান হিসেবে আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি বলেছেন মন্ত্রিসভায় যে রমজানের সময় যেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকে, যানজট নিয়ন্ত্রণে থাকে এবং বিদ্যুৎ, পানি, গ্যাসের যে বিষয় সংকটটা আছে সেটাও নিয়ন্ত্রণে থাকে। সেই জায়গা থেকে কাজে লাগিয়ে যদি আমাদের সরকারের যারা নিয়ন্ত্রক সংস্থাগুলো আছে তারা যদি সঠিকভাবে কাজ করে এবং আমরা জনগণ যদি একটু মানে এটাকে কি বলে যে রমজানের সংযমের জায়গাতে এবং নতুন সরকারকে সহযোগিতার মনোভাব দেখাই, তাহলে আমার মনে হয় যে কিছুটা সহনশীলতা আনাই যায়। আপনি দেখেছেন যে আমরা রমজানের শুরুতেই মানে আগেই আমাদের দেশে বিভিন্ন গণমাধ্যমে নিউজ হয়েছে যে ব্যবসায়ীরা চট্টগ্রাম বন্দরের মানে মাল খালাস করছে না, তারা জাহাজগুলোতে রেখে দিচ্ছে। তো এই যে আমাদের যে মনোবৃত্তি, এটা কিন্তু খুব মানে একটা মানে এটাকে বলে মুনাফা করি বা কালো বাজারের যে মনোবৃত্তি, এইটা আমাদের ভিতরে খুব কমনলি রয়ে গেছে। এই জায়গা থেকে আমরা যে খুব সহজে বেরিয়ে আসতে পারবো সেটা কিন্তু দেখুন আমরা অতীতে এটা দেখেছি যে অসাধু ব্যবসায়ীদের সঙ্গে কোনো না কোনো ভাবে রাজনৈতিক ব্যক্তিদের একটা যোগসূত্র আছে, মানে এই সরকার ক্ষমতায় এসে সেই যোগসূত্র যেটা দীর্ঘদিন ধরে আছে সেটা কি ছিন্ন করতে পারবে? করতে পারাটা আসলে কতটা কৌশলগত উদ্যোগ নিতে হবে সেক্ষেত্রে? প্রথম কথাটা হলো যে এটা তো পারা উচিত এবং যেটা আজকে মানে আমাদের প্রধানমন্ত্রী বলেছেন দুর্নীতিমুক্ত মানে রাষ্ট্রের কথা, এবং যেটা উনি বলেছেন যে সকলের সরকার, এবং একই সাথে কিন্তু তিনি ক্রেতা এবং বিক্রেতা সরকারের কথাও বলেছেন। তো সেই জায়গা থেকে তিনি কিন্তু এটা বলছেন না যে বিক্রেতারা ব্যবসা করবে না, তারা লাভ করবে না, তারা তাদের ন্যায্য লাভ করবে, কিন্তু ন্যায্যতার বাইরে যেটাকে আমরা এই জুলাই আন্দোলনের পর থেকে বলছি ইনসাফ, অর্থাৎ সকলের প্রতি ইনসাফ করা, ব্যবসায়ীর প্রতি ইনসাফ করা এবং ভোক্তার প্রতি ইনসাফ করা, সেই জায়গাটা যদি সমন্বয় করা যায় তাহলে আমার মনে হয় যে এটা একটা সম্ভব। বিদ্যুতের যে বিষয়টা বললেন সেটা কিন্তু আমরা দেখেন বিগত সরকার আমলে মানে অর্থাৎ ফেসিবাদী যে রেজিমে আমরা একটা বাংলাদেশে আলোক উৎসব দেখেছি, 100% লোডশেডিং মুক্ত, 100% বিদ্যুতের আওতায় এরকম একটা উৎসবের আওয়াজ শুনেছি, এবং সেখানে কুইক রেন্টালের নামে যে একটা মানে হরিলুট করা হয়েছে সেই জায়গাগুলো আমরা দেখেছি। তো সেই জায়গা থেকে বিদ্যুতের সংকট, তারপরে গ্যাসের যে মানে সংকটের যে জায়গাটা, সেই জায়গাটা এই বিদ্যুতের সংকট কিন্তু ওভারনাইট মানে পরিবর্তন করা সম্ভব না, কারণ বিদ্যুৎ উৎপাদন ঘাটতি থাকলে সেটা উৎপাদন করতে যেমন সময় সাপেক্ষ ব্যাপার, ঠিক একইভাবে বিদ্যুতের যদি কোথাও মানে লস থাকে সেই লসটা নিয়ন্ত্রণ করা। আমি আসলে যেই ব্যাপারটা নিয়ে আপনার কাছে মেহেদী হাসান পলাশ, যে ব্যাপারটা নিয়ে অনেকেই কনফিউজ থাকেন যে আমাদের বিগত সময়ে সঠিক তথ্য আমরা পেতাম না, মানে আমাদের ঘাটতি কি পরিমাণ আছে সেটা নিয়েও এক ধরনের বক্তব্য আমরা শুনতাম। তো সেই জায়গা থেকে আসলে সঠিক তথ্য নিয়ে কাজটা করা কতটা চ্যালেঞ্জিং হবে, এবং আপনি সেটা খুব চমৎকার করে ব্যাখ্যাও করলেন। আমি ফিরবো নিশ্চয়ই আবার আপনার কাছে। অধ্যাপক আনিসুর রহমান, একটা লাইন যদি আপনাকে পড়ে শোনাই প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যে, তিনি শুরুতেই বলেছিলেন যে আমি দেশবাসীর উদ্দেশ্যে একটা বার্তা দিতে চাই, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তথা দলমত ধর্মবর্ণ নির্বিশেষে পাহাড়ে কিংবা সমতলে বসবাসকারী এই দেশ আমাদের সবার। এটা কি শুধু একটা স্টেটমেন্ট নাকি এর ক্যানভাসটা অনেক বড়? কারণ সাম্প্রতিক সময়ে আমরা অনেক ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখেছি, বিশেষ করে যারা আসলে সনাতন ধর্মের মানুষ বা সংখ্যালঘু, তাদের জন্য কি একটা আশাবাদের বার্তা হলো কিনা?
নিশ্চয়ই এই ক্যানভাসটা অনেক বড়, বিকজ এই ক্যানভাসের মধ্যে কিন্তু বাংলাদেশি জাতীয়তাবাদের রিফ্লেকশনটা আছে। জিয়াউর রহমান যে জাতীয়তাবাদটা প্রবর্তন করেছিলেন বাংলাদেশে, মানে এই বাংলাদেশটা সবার, এখানে যারা পাহাড়ি, এখানে যারা বাঙালি, এখানে যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সবার একটা আইডেন্টিটি হলো একটা রাষ্ট্রের মধ্যে আমরা বাস করি, সেটা হলো বাংলাদেশ। এই কনসেপ্টে কিন্তু জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদটা প্রবর্তন করেছিলেন। আজকে তারেক রহমানের যে বক্তব্য, এই বক্তব্যটা হচ্ছে ওই বাংলাদেশি জাতীয়তাবাদের একটা রিফ্লেকশন, এবং এই রিফ্লেকশনের মধ্যে আমাদের এখানে কোনো ধরনের একটা সাম্যের বাংলাদেশ, একটা ন্যায়ের বাংলাদেশ, এবং এটা একটা সার্বজনীন বাংলাদেশ। আমরা নাগরিক হিসেবে রাষ্ট্রের কাছ থেকে একেবারে হচ্ছে নিশ্চিত আমাদের একটা জীবন, নিশ্চিত নিরাপত্তা, আমাদের এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা হবে না, আমরা একটা যার যার ধর্ম উৎসব আমরা সুন্দর করে পালন করব, এবং এই যে বার্তাটা, এই বার্তাটা সার্বজনীন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, সার্বজনীন বাংলাদেশের প্রতিশ্রুতি এই বক্তব্যের মধ্যে পাওয়া যায়। আমি মেহেদী হাসান পলাশ আপনার কাছেও একই বিষয় জানতে চাই, যেহেতু পাহাড় এবং রোহিঙ্গা জনগোষ্ঠী নিয়ে আপনার আলাদা মতামত আছে, গবেষণা আছে, সেই জায়গা থেকে একটু বলবেন। ধন্যবাদ। দেখেন, আমরা যদি বাংলাদেশি জাতীয়তাবাদটাকে বুঝতে চাই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছেন বাংলাদেশি জাতীয়তাবাদ একটা মালা, এবং সেখানে সেই মালার এক একটা ফুল বা এক একটা পুঁতি হচ্ছে পাহাড়ি, বাঙালি, সমতলী, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, ক্ষুদ্র নৃগোষ্ঠী, বৃহৎ নৃগোষ্ঠী, এই সবগুলো পুঁতি বা ফুল মিলে একটা মালা হলো বাংলাদেশ। এই যে সবাইকে নিয়ে একসাথে একটি দেশকে গড়ে তোলার যেই মানে সংকল্প শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিয়েছিলেন, এবং সেই জায়গা থেকে তারেক রহমান বাংলাদেশে ফিরে আসার পরে তিনি কিন্তু বারবার একটি কথা বলেছেন যে আমি বাংলাদেশকে একটি নিরাপদ বাংলাদেশে পরিণত করতে চাই। সেই নিরাপদ বাংলাদেশ কেমন? একটি মা যেমন তার সন্তানকে যেরকম নিরাপদ দেখতে চায়, আজকের সময়ে এই যে ঘর থেকে বেরোলে সন্তানকে ফেরত আসাটার যে বিষয়টা, এবং এই নিরাপদ বাংলাদেশ শুধু কিন্তু আমাদের আভ্যন্তরীণ না, এটা কিন্তু প্রতিবেশী এবং আন্তর্জাতিক সকল মহলের জন্য একটা বার্তা যে বাংলাদেশ কারো জন্য হার্মফুল হবে না। সেই জায়গা থেকে যদি আমরা দেখি, এটা একটা অনেক বড় ক্যাম্পাস, এবং প্রধানমন্ত্রী যেটা আজকে বলেছেন সেটা হলো যে আই হ্যাভ এ প্ল্যান। তিনি যে প্ল্যানটা বলেছেন, সেই প্ল্যানের জায়গা থেকে আজকে কিন্তু তিনি এই যে আজকে যেই সমস্ত তার ভাষণের সংক্ষিপ্ত ভাষণের মধ্যে তিনি যে বিষয়গুলো বলেছেন, নিয়ে এসছেন, সেই বিষয়গুলো কিন্তু তার প্ল্যানের কিছু মানে এটা গ্লিম্পস বলতে পারি, বুঝতে পারছি। হ্যাঁ, এবং যেহেতু একেবারে শেষের দিকে আমরা তার বক্তব্যের শেষে এটাও দেখছিলাম যে তিনি বলছিলেন যারা আসলে বিএনপিকে ভোট দিয়েছেন, যারা বিএনপিকে ভোট দেননি, কিংবা যারা ভোটই দেননি, তাদের সবার সমান অধিকার দেশের প্রতি। আমি সবশেষ একটু অধ্যাপক আনিসুর রহমান একটা মন্তব্য নিয়ে আলাপটা শেষ করব। বক্তব্যের একটা বড় অংশ জুড়ে ছিল যানজটের ইস্যুটা, কারণ এমনি রোজার মাসে আসলে কর্মঘণ্টা কমে যায় অনেকটা সময়, তারপর যদি যানজটে সেটা আরও বেশি জটিল পরিস্থিতি তৈরি করে, এটা আসলে সামগ্রিকভাবে ক্ষতির কারণ। সব সময় জুড়ে এটা কমানোর ক্ষেত্রে আমরা অতীতেও দেখেছি শত শত কোটি টাকা বিনিয়োগ করে কোনো ফল মেলেনি, অসহনীয় যানজটের মধ্যে সবাইকে থাকতে হচ্ছে। কোনো আশাবাদ দেখছেন কিনা, কিভাবে করা যেতে পারে? যানজটটি যতটুকু আমরা দেখি, রমজান মাস এবং ঈদকে কেন্দ্র করে ঢাকা শহরের মধ্যে একটা অসহনীয়, অসহ্য একটা যানজট তৈরি হয়, এবং আমরা গত 2-3 দিন কিন্তু দেখছি এই যে এটার মানে অসহ্য পর্যায়ে চলে গেছে, এবং প্রধানমন্ত্রী কিন্তু এটাকে সঠিকভাবে ট্রেস করেছেন। এই ক্ষেত্রে দেখেন, গুলিস্তান থেকে আপনার সদরঘাট পর্যন্ত এই অঞ্চলটি হচ্ছে একেবারেই ব্যবসায়ী একটা জায়গা, এবং আজকে আমি স্বচক্ষে সেখানে কমপক্ষে হাজার হাজার ট্রাক দেখেছি, লরি দেখেছি, যেখানে মাল লুট করা হচ্ছে। সুতরাং এটার ব্যবস্থাপনাটা কেমন হবে সেটা একটা বিষয়। আমাদের ঢাকা শহরের উপর এত বেশি পরিমাণে চাপ, এখানে যেমন যানবাহনের চাপ সেরকম মানুষের চাপ, নগরায়নটা হয়েছে অসমভাবে। আপনি যদি ঢাকা শহরের ম্যাপটা দেখেন যে ঢাকা শহরের ম্যাক্সিমাম পার্টগুলোতে কত পরিমাণের ঘিঞ্জি বস্তি, এবং এখানে ওভার পপুলেটেড কান্ট্রি সিটি। সুতরাং এইটাকে সমাধানটাকে লং টার্মে সমাধান আনতে হবে আমাদের। এখানে শর্ট টার্ম সমাধান খুবই অকল্পনীয়। তবে ট্রাফিক সিস্টেমটাকে একটু ঢেলে সাজালে পরে ট্রাফিক পুলিশকে একটু মানে আপনার অ্যাক্টিভ করতে হবে, এবং অ্যাক্টিভ করতে পারলে, এবং তারপরে হলো যে আপনার ব্যবসায়ী যে সমস্ত কার্গোগুলো এখানে ঢুকছে এবং বের হচ্ছে এই ঈদকে কেন্দ্র করে, রমজানকে কেন্দ্র করে, এগুলোর যদি একটু ম্যানেজমেন্টটা সুন্দর হয়, যেমন ধরেন রাত 10টা থেকে সকাল 6টার মধ্যে যদি এটাকে ঢাকা শহর থেকে পাস করে দেওয়া যায়, ইন দ্য টাইম এই যানজটটা একটু কমে আসবে।
একদম, মানে এক্ষেত্রে আমাদের মানে সাধারণ জনগণের কিছু দায়িত্ব আছে, সচেতনতার জায়গায় সেটাও মাথায় রাখতে হবে। আমি মেহেদী হাসান পলাশ এখানে 1 মিনিটের মধ্যে যদি কিছু যুক্ত করেন, কারণ বাজাজ সিন্ডিকেটের মতো ট্রান্সপোর্টেশনটাও একটা সিন্ডিকেটের আদলে ছিল, আমরা জানি যে সিন্ডিকেট দীর্ঘদিন ধরে বাজারে সক্রিয় ছিল, যে কারণে ফিটনেস বিন গাড়িও আমরা চলতে দেখেছি। ওটা ভাঙা কতটা কঠিন হবে? দেখেন, আমি প্রথমত একটা জিনিস বলি, আজকে আমরা যদি প্রধানমন্ত্রীর যে দায়িত্ব নেয়ার পর থেকে আমরা দেখছি যে তিনি কিন্তু এই যে মানে কোন ধরনের প্রোটোকল বা রাস্তা খালি করে যাচ্ছেন না, তিনি কিন্তু স্বাভাবিক মানুষের মতোই যাচ্ছেন। এখন প্রধানমন্ত্রী যদি এভাবে যান, তাহলে তার মন্ত্রীরা এবং অন্যান্য ভিআইপিরা যদি একইভাবে চলাচল করেন, তাহলে আমাদের ঢাকা শহরে যে ভিআইপি চলাচলের জন্য যে যানজটটা তৈরি হয়, সেটা থেকে আমরা মুক্ত হতে পারি। একই সাথে আজকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে মববাজিটা চলবে না, রাস্তা বন্ধ করে সমাবেশ করা চলবে না, রাস্তার এক পাশ দিয়ে গাড়ি চলাচল করতে হবে। এই যে জায়গাগুলো মানে তিনি বলেছেন, এটাও মনে করি যে মানে রাস্তা মানে আমাদের যে ট্রান্সপোর্টেশনের যে যানজট, যেটা সেই যানজটটা মানে কিছুটা হলেও মানে কমাতে সক্ষম হবে যদি সত্যিকার পক্ষেই রাস্তা বন্ধ করে সমাবেশ, মববাজিটা রাস্তায় ভিতরে মববাজি করা বা রাস্তার এক পাশ খোলা রেখে সমাবেশ করা, এই কাজগুলো যদি সত্যি সত্যি করা যায়, তাহলে আমার মনে হয় যে কিছুটা হতে পারে। আর যেটা আপনি মানে বললেন যে এই যে আমাদের এখন যে লক্ষ লক্ষ আপনার ব্যাটারি চালিত রিক্সা, এটা কিন্তু ঢাকা শহরের তাৎক্ষণিক এইটা একটা সংকট। আমি মনে করছি, মানে আমার ব্যক্তিগত ধারণা, এটা হয়তো সিটি কর্পোরেশন নির্বাচনের আগে কোন সরকারের পক্ষে এই জায়গায় ঝুঁকি নেয়া মানে পপুলিজমের তো একটা মানে একদম খুব চমৎকার একটা পয়েন্ট বলেছেন। কারণ এটা গত কয়েকদিন ধরে আলাপ হচ্ছিল যে নতুন যারা নগরপিতারা আসবেন, তাদের আসলে এরকম সংকটগুলো, যেটা আসলে সরকারের একার পক্ষে করাটা যথেষ্ট চ্যালেঞ্জিং, সেই জায়গাটা তারা হাত দিতে পারে। অনেক ধন্যবাদ। আমার হাতে সময় থাকলে আরো কয়েকটা পয়েন্ট ধরে আমরা আলাপ করতাম, আশা করি সামনে কোনো আয়োজনে সেটা হবে। আমাদের সঙ্গে ছিলেন দুজন অতিথি, ছিলেন সিনিয়র সাংবাদিক মেহেদী হাসান পলাশ এবং ছিলেন রাজনীতি বিশ্লেষক অধ্যাপক ডক্টর আনিসুর রহমান। এবং এই ছিল আজকে সংবাদযোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় এবং তার বিশ্লেষণ নিয়ে। থাকুন একাত্তরের সাথেই।